পর তিনখানা শিয়ালে একসঙ্গে মেরে ফেললাম। তারা যেভাবে আমার বিবিজান রে খেয়ে ফেলেছিল, তারপর থেকে প্রতিশোধের আগুনে আমিও শিয়াল দেখলেই তারে খেয়ে ফেলি। আর প্রতিজ্ঞা নিলাম, শিয়ালের যাত্রে আমি শেষ করে ছাড়ব। আমার বিবিজান রে ওই অবস্থায় আর বাঁচানোর কোনো উপায় হলো না। শুধুমাত্র তার রক্তাক্ত দেহ ওই অবস্থায় আমি নিয়ে চলে আসলাম গ্রামে নদীর ধারে। আমার বিবিজান রে তো বিয়ের আগে সময় দিতে পারিনি। সারাদিন মাছ শিকার করে বেড়াতাম। সে তো আমার দিকে চেয়ে থাকতো। আমার মনে হয় এখনো আমার পানে যেই আছে, তাই তাকে এখনো আমার সাথেই রেখেছি। আমার মৃত্যু পর্যন্ত সে আমার সাথেই থাকবে। আর আমিও তাকে কোনো সময় কাছাড়া করতে চাইনি। আপনি যদি সেদিন ২৫০০ টাকার জন্য আমাদের ছেড়ে না যেতেন, তাহলে আমার বিবিজান আজকে বেঁচে থাকতো। তারাও মানুষ, শুধু টাকা আর স্থানের তফাৎ। আর যারা এর ভেদাভেদ করবে তাদের আমি শেষ করব। শোনেননি, ধীরে ধীরে ৬ মাসে ৬ জনকে শেষ করেছি। এইবার সপ্তম। আমি কোনো কিছু না ভেবে দৌড়ে ঝাঁপিয়ে পড়লাম নৌকোর উপরে। নৌকোর বইটাকে নিয়ে শুরু করলাম চালানো। আমি নৌকো নিয়ে জোরে জোরে চালানো শুরু করলে সেই লোকটিও ঝাঁপ মারলো নদীর জলে। এদিকে আবহাওয়াও বদলাতে শুরু করেছে। হঠাৎই ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আমি আমার বাড়ির পথের দিকেই এগিয়ে যেতে লাগলাম নৌকোটি নিয়ে। লোকটি ঝড় ঝাপটা উপেক্ষা করে জলের মধ্যে সাঁতরে আমার দিকে আক্রমণাত্মকভাবে ছুটে আসছে। আজকে সে আমাকে মেরেই ফেলবে। আমার মনে পড়ে গেল একটু আগে উনি শিয়ালটিকে কিভাবে মেরেছিলেন। উনি যদি আমাকে হাতে পান তাহলে আমার হত্যা আজ অনিবার্য। আরও জোরে জোরে নৌকার দাঁড় ঘোরাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ওনার থেকে অনেকটা দূরে চলে এসেছি। ওনাকে দেখে মনে হচ্ছে উনি সাঁতার কাটতে কাটতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন। নদীর মাঝ বরাবর উনি যেভাবে ক্লান্ত হয়ে সাঁতার কেটে আসছেন, উনি যদি সাঁতার কাটা থামিয়ে দেন তাহলে উনি ডুবে মারা যাবেন। আমার মনে নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়াও ওনাকে বাঁচানোর চেষ্টার কথা মনে এসে ছোঁয়া দিয়েছে। আমার জন্যই হয়তো উনি ওনার বউকে হারিয়েছেন। সত্যি, সেদিন যদি বুঝতাম আমার দ্বারা এত বড় ভুল হয়ে যাবে, তাহলে এই ভুল আমি কোনোদিনই করতাম না। যাই হোক, আজ আমি পাপের ভাগীদার। উনি আমার বিচারক। আমি চাই না এনাকে এভাবে মরতে দিতে। তাই আমি নৌকা ঘুরিয়ে তার দিকেই নিয়ে যেতে লাগলাম। রীতিমতো তার কাছে এসেও পৌঁছলাম এবং তাকে হাত দিয়ে টেনে উঠালাম নৌকার ওপর। তার অবস্থা খুবই খারাপ এবং তার সেই অবস্থাতেও তার ২ হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি নিজেকে বাঁচানোর চেষ্টাও করলাম না, কারণ আমি চাই যে সে তার প্রতিশোধের তেষ্টা মিটাক। ধীরে ধীরে সে আমার গলা থেকে হাতটা সরিয়ে নিয়ে অজ্ঞান হয়ে গেল। ভালো করে দেখলাম তার দেহে এখনো প্রাণ আছে। আমি নৌকাটি ঘুরিয়ে নিয়ে চললাম আমার এলাকার কাটাবাগান দক্ষিণ পাড়ার গ্রামীণ হাসপাতালের দিকে। রীতিমতো তাকে অনেক কষ্টে হাসপাতালে নিয়ে আসলাম। ভোর থেকে সকাল হয়ে গেল। হাসপাতালের বাইরে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলাম। হাসপাতালের একটি আয়া মাসি এসে আমায় জাগিয়ে দিল। এই যে শুনছেন, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে, যান। আমাকে মাফ করবেন। সেদিন প্রধানের চাপে, টাকার লোভে আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি যতদিন বাঁচব চেষ্টা করব যেভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেরকম ক্ষতিগ্রস্ত যেন আর কেউ না হয়। আমাকে বাঁচার সুযোগ দিন আর আপনি আমার বাড়িতে চলুন। সারা জীবন আমি আপনাকে আমার বাবার পরের স্থান দিয়ে রাখব। আমাকে ক্ষমা করুন আর আপনার বউয়ের সৎকারের ব্যবস্থা আমি করব। আমাকে ক্ষমা করুন। আমার পাপের
প্রায়শ্চিত্ত আমাকে করতে দিন। কিছুদিন যেতেই আমার ব্যাংকের সমস্ত টাকা দিয়ে দুটো পুরনো অ্যাম্বুলেন্স কিনলাম। একটা কিনলাম গরিব মানুষের জন্য, যে অ্যাম্বুলেন্স শুধুমাত্র যাতায়াতের জন্য যতটুকু তেল প্রয়োজন সেটুকু দিলেই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে রোগীদের পৌঁছে দেবে। এছাড়া পেশেন্টের বাড়ির থেকে 1 টাকাও নেওয়া হবে না। আর আমি চালাবো আরেকটি অ্যাম্বুলেন্স, যেটি শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য। যাদের ছেলেমেয়ে নেই তাদের কাছ থেকে কোনোদিনও টাকা নেব না। আর আমার পেট চালাতে যতটুকু ন্যায্য মূল্য ততটুকুই নেব। এই সিদ্ধান্ত নিয়েই আমি সোমনাথ আবার শুরু করলাম অ্যাম্বুলেন্স চালানো। যতদিন এই জীবন থাকবে, মানুষকে তার স্থানের ও টাকার ভেদাভেদ না করে যে আগে আসবে তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব হাসপাতালের উদ্দেশ্যে।